অবশেষে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সেই কঠিন সিদ্ধান্তটাই নিল, শুধু কঠিন না, এটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত নিল যে তারা একজন নামকরা বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল। এর আগে খুবই বিচ্ছিন্নভাবে 2-3 মাসের জন্য 2-3 ম্যাচের জন্য বা 2-3 কয়েকজন বিদেশি কোচ ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন, সেটা প্রাগৈতিহাসিক কালের কথা, সেটা এই যুগের ব্যাপার না। কিন্তু বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দল ব্রাজিলকে আসলে 5টা বিশ্বকাপ জয়ের জন্য কখনোই কখনোই বিদেশি নাম করা কোনো কোচের দ্বারস্থ হইতে হয় নাই। তারা তাদের হোমগ্রোন কোচ দিয়ে, নিতান্ত নিজেদের কোচ দিয়েই তারা এই 5টা বিশ্বকাপ জিতছে। কিন্তু এবার পরিস্থিতিটা এমন দাঁড়ালো তাদের আসলে আর কিছু করার ছিল না। একদম পেট দেয়ালে ঠেকতে ঠেকতে এমন জায়গায় ঠেকে গেল যে তাদের আসলে কোথাও একটা হাত পাততেই হতো। সেই হাতটা তারা পাতলো এই সময় সবচেয়ে যাকে ভালো পাওয়া যেত, সবচেয়ে যোগ্য মানুষদের একজন, ডন কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিচ্ছে। এখন আমি আসলে দুটো জিনিস নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে সবাই যেটা বুঝতে চাচ্ছেন, এটা ইনফ্যাক্ট ব্রাজিলও বুঝতে চাচ্ছে, যে কার্লো আনচেলত্তি কি এই জায়গা থেকে ব্রাজিলকে টেনে তুলে এনে ট্রফি জেতাতে পারবেন, বিশ্বকাপ জেতাতে পারবেন, এইটা একটু আলোচনা করবো। এবং সেখানে তার 5টা চ্যালেঞ্জ আছে, আমি সেই 5টা চ্যালেঞ্জ একটু বলবো। আর একটা জিনিস বলবো যে ব্রাজিল তো এই প্রথম না যে এত বড় গ্যাপ তৈরি হয়েছে বিশ্বকাপ জেতে না বা ট্রফি জেতে না। 24 বছর এর আগেও তারা বিশ্বকাপ জেতে নাই। তাহলে এবার ঠিক পরিস্থিতিটা কেন এমন হলো যে তাদেরকে একজন বিদেশি তারকা কোচ হায়ার করতে হলো, এই দুটো বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আসেন, দেখেন, বিশ্বকাপ জিততেছে না বললে অস্থির হয়ে যাওয়াটা এটা ব্রাজিলকেই মানায়, আর পৃথিবীতে কাউকে মানায় না। আমি আর্জেন্টিনা সাপোর্টার, তারপরেও আমি বলি যে ব্রাজিল ছাড়া কাউকে বিশ্বকাপের জন্য অস্থির হয়ে যাওয়া মানায় না, কারণ তারা 5টা বিশ্বকাপ জিতছে। এছাড়াও অনেকগুলো বিশ্বকাপ তাদের হাতের মুঠো থেকে ফসকে গেছে। বিশ্বকাপ বা ইন্টারন্যাশনাল ফুটবল যদি আপনি বলেন, ওইখানে ব্রাজিলের আশেপাশে কেউ নাই। যদিও আপনার ট্রফি দেখলে মনে হবে যে জার্মানি বোধহয় তাদের সবচেয়ে কাছে আছে বা ভালো প্রতিদ্বন্দ্বী, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে যেভাবে ব্রাজিল বিশ্ব ফুটবল ডমিনেট করছে সেই ইতিহাসের শুরু থেকে, তাতে ব্রাজিল ছাড়া কাউকে বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা করা মানায় না। সেক্ষেত্রে ব্রাজিল অস্থির হবে। 24 বছর ধরে বিশ্বকাপ জেতে না তারা, 2002-তে শেষ বিশ্বকাপ জিতছে, ব্রাজিল অস্থির হবে, এতে ভুল কিছু নাই। কিন্তু আমি যেটা ওই যে ইন্ট্রোতে যেটা বললাম যে 24 বছর তো এর আগেও বিশ্বকাপ জেতে নাই তারা, তখন তো আনচেলত্তির মতো কারো দ্বারস্থ তারা হয় নাই। তখন তো তারা বলে নাই যে আমাদের বিএলসা লাগবে বা আমাদের অমুকরে লাগবে তমুকরে লাগবে, তা নাহলে আমরা বিশ্বকাপ জিততে পারবো না। এবার পরিস্থিতিটা কি হলো সেইটা বোঝার জন্য আসলে আপনার এর আগের গ্যাপটা, বা যদি ভালো করে বলি দুটো গ্যাপ, তাহলে সেই দুটো গ্যাপ আপনার একটু ভাবতে হবে। ব্রাজিলের বিশ্বকাপ না জেতা সবচেয়ে বড় স্প্যান ছিল 28 বছর। আপনি বলতে পারেন যে এটা তো এর আগে শুনি নাই, আসলে শোনার কথা না, কারণ ওটা হচ্ছে 1930 সালে বিশ্বকাপ শুরু হয়েছিল, 1958 সালে এসে তারা প্রথম বিশ্বকাপ জিতছে, বলে ওইটা তো আসলে গ্যাপ না। এর মধ্যেও তারা একবার ফাইনাল খেলছে, কিন্তু ওই সময় আসলে ফুটবলীয় মানচিত্র এমন ছিল যে ওইটারে আসলে কেউ গ্যাপ বলে ধরে না। কিন্তু 58 থেকে ব্রাজিলের যে আধিপত্যটা শুরু হলো, এই আধিপত্য আসলে কেউ ওইভাবে থামায় রাখতে পারে না। তাদের এই প্রবল আধিপত্য চলা অবস্থায় একবার 24 বছর তারা বিশ্বকাপ ছাড়া ছিল। সেটা কোন সময়? 1970 থেকে 1994, এই টাইমটা তারা বিশ্বকাপ ছাড়া ছিল। এই সময়ও তারা খুব অস্থির হয়ে উঠছিল। এই সময়ও ব্রাজিলের পত্রপত্রিকা যাচ্ছে তাই লেখা হয়েছে, আক্রমণ করা হয়েছে ফেডারেশনকে, খেলোয়াড়দেরকেও আক্রমণের উদ্দেশ্য করা হয়েছে কখনো কখনো। কিন্তু এই অস্থিরতার তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ এই সময় কখনো মনে হয় নাই যে ব্রাজিল পতন হয়েছে। আপনি যদি 1970 থেকে 94 এই টাইমটায় ব্রাজিলের ন্যাশনাল টিমটার দিকে তাকান, আপনার একটা মুহূর্তের জন্য মনে হবে না যে এই টিমটা একটু পা পিছলাইছে। শুধু বিশ্বকাপ জিততেছে না তারা, মানে বিশ্বকাপে শুধু ভালো ফল দেয়, এছাড়া তারা সব কিছু করতেছে এবং সব পোটেনশিয়াল তাদের মধ্যে বিদ্যমান। এই সময় ব্রাজিলের যে দলগুলো বিশ্বকাপ খেলতে গেছে, তারা বিশ্বকাপ নিয়ে বাড়ি ফেরে নাই, এইটাই ছিল খবর। মানে ওইখানে কখনো এমন হয় নাই যে ওরা জানতো যে বিশ্বকাপ জিতবে না, এই পরিস্থিতি কখনো তৈরি হয় নাই। প্রত্যেকটা বিশ্বকাপে 1970-এর পর থেকে 94 পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে মনে হয়েছে যে এই বিশ্বকাপটাই ব্রাজিলের। এর মধ্যে 82 বিশ্বকাপের কথা যদি আপনি বলেন, ওরকম একটা টিম তো পৃথিবীর ইতিহাসেই আর আসে নাই যারা বিশ্বকাপ জেতে নাই। সক্রেটিস জিকোদের এই যে টিমটা, এই টিমটাকে বলা হয় বিশ্বকাপ না জেতা সবচেয়ে ভালো ফুটবল টিম। ফলে তাদের আসলে ওই ফিলিংটা কখনো হয় নাই যে আমরা পারতেছি না। তারা পারতেছে না আসলে কখনো ভাগ্যের কাছে, কখনো ব্রাজিলিয়ানদের ভাষায় ষড়যন্ত্রের কাছে, ভাবে হচ্ছে না। 90-র যে ব্রাজিল টিম, আপনি 90 সালের কথাই ভাবেন,
ওই ব্রাজিল টিম যে বিশ্বকাপ না জিতে ফিরে আসলো এবং সেই ব্রাজিল টিমের সামনে দিয়ে ধুঁকতে থাকা আর্জেন্টিনা গিয়ে ফাইনাল খেললো, এটা তো তাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। ফলে তারা ওই অস্থির হয় নাই। তারপরেও কিন্তু শেষ পর্যন্ত যে পদক্ষেপটা নিচ্ছিল তারা, ওই পদক্ষেপটা কিন্তু একটু বিতর্কিত ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে দুঙ্গা এক ধরনের রেভুলেশন করে ফেললেন। ব্রাজিলের অধিনায়ক হিসাবে রায় গেলেন 1994 বিশ্বকাপ খেলতে, কিন্তু রায় যেহেতু বিউটিফুল ফুটবলের পক্ষে ছিলেন, রেজাল্ট ওরিয়েন্টেড ছিলেন না, তখন আর কি পাহেরার সঙ্গে মিলে দোঙ্গা ঠিক করলেন যে না, আমরা রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলবো, যেটাকে ব্রাজিলিয়ানরা খুব নেগেটিভলি নিয়েছিল এবং ব্রাজিলিয়ানরা বলছে যে এই বিশ্বকাপের আমাদের দরকার নেই। ব্রাজিলিয়ান মিডিয়াতে লেখা হয়েছে যে এটা আমাদের বিশ্বকাপ না। কারণ কি? তারা রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলছে, মানে সো কল্ড নেগেটিভ ফুটবল খেলছে। এই ফুটবলটা খেলে তারা কিন্তু বিশ্বকাপ জিতছে। এরপর থেকে আবার তারা বিউটিফুল ফুটবলে চলে আসছে, ওয়ার্ল্ড ডমিনেট করছে 2002 পর্যন্ত। সেই ডমিনেশনটা তারা দেখাইছে। ইভেন আপনি যদি এভাবেও ভাবেন যে 2010 পর্যন্ত ব্রাজিল কখনো ওই ফিল্ডটা দেয় নাই যে ব্রাজিল নাই, ব্রাজিল কোথাও নাই, এই ফিল্ডটা তাদের হয়ই নাই। তারা ডমিনেট করছে, বিশ্বকাপ জিততে পারতেছে না। মানে 2006 আর 10-এর কথা যদি বলি, ইভেন 14-তে যে টিমটা 7-1 হারলো জার্মানির কাছে, ওই টিমটাও নট দ্যাট ব্যাড। আপনি 7-1 দেখে বুঝতে পারবেন না, ওই টিমটাও বিউটিফুল ফুটবল খেলছে, কারণ তখনও পর্যন্ত নেইমার ছিল এবং টিমটা আরো কয়েকটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল। তারপর থেকেই আসলে ক্রাইসিসটা শুরু হলো এবং লাস্ট 10 বছর ব্রাজিল আসলে বিশ্বকাপ জেতে নাই, এর চেয়ে বড় হয়েছে ব্রাজিল ফুটবলে কেমন যেন হারায় যাচ্ছে। মানে যে ব্রাজিলের আশেপাশে বললাম আগে যে কেউ নাই, সেই ব্রাজিল এখন ফুটবলে একটা নগণ্য শক্তিতে পরিণত হয়েছে। মানে প্রত্যেকটা টুর্নামেন্ট তারা খেলতে যাচ্ছে, সবাই জানে ওরা কিছু জিতবে না, ওদের উপরে এখন আশা ভরসাই করা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরের মাটিতে কোপা হারতেছে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার কাছে ঘরের মাটিতে কোয়ালিফাইং ম্যাচ হারলো। এবার বিশ্বকাপে তো যাচ্ছে তাই পারফরমেন্স। এই যে রেজাল্টগুলোই বলে দিচ্ছে, মানে শুধু বিশ্বকাপের রেজাল্ট না, অন্যান্য টুর্নামেন্টের রেজাল্ট, ফ্রেন্ডলি রেজাল্ট, সবকিছু মিলাই এই রেজাল্টগুলো বলে দিচ্ছে ব্রাজিল নাই। এর সঙ্গে আরেকটা বড় দুশ্চিন্তা যোগ হয়েছে, সেটা হচ্ছে এই জেনারেশনের খেলোয়াড়দের যে প্যাশনের অভাব। লাতিন আমেরিকান প্রত্যেকটা দলের একটা বড় ব্যাপার হচ্ছে খেলোয়াড়দের প্যাশন। সেই জিনিসটা এই ব্রাজিল টিমের মধ্যে বেশ অভাব, মানে এবং সেই জিনিসটা বেশ একটা দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে। এবার বিশ্বকাপে সেই জিনিসটা একদম মানে নগ্নভাবে দেখা গেল। কেন? বিশ্বকাপে যখন ব্রাজিল টিমটা বাদ পড়লো, তখন ওদের একজন জুনিয়র খেলোয়াড়, এই যে রদ্রিগো সে প্রেসে বলল যে আমরা তো জাতীয় দলের জন্য কম ত্যাগ করি না। এই যে বিশ্বকাপ খেলতে আসলাম, মাত্র চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে, আমাদের দলের অনেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে, তাদের তো ছুটি প্রাপ্য ছিল, তারা ছুটি না কাটায় দেখেন জাতীয় দলের জন্য বিশ্বকাপ খেলতে আসছে। মানে এই কথাটা বলে দেয় যে ব্রাজিল আজকে কোথায় গিয়ে ঠেকছে। এই ব্রাজিল দল যাদের খেলোয়াড়রা একসময় নিজেরা চাঁদা তুললে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গেছে এবং অনেক অনেক নাটকীয়তা করছে তারা শুধু জাতীয় দলের সাফল্যের জন্য, সেই দলের একজন খেলোয়াড়, তরুণ খেলোয়াড় বলতেছে জাতীয় দলের হয়ে খেলা নাকি তার একটা স্যাক্রিফাইস। এটা শুনে রোনালদিনো বলছিলেন যে ওরা ইমিডিয়েটলি জাতীয় দলের স্ট্রাকচার থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, শুধুমাত্র এই প্যাশনলেস অ্যাটিটিউডের কারণে। সেই জিনিসটা প্রায় সবার মধ্যে দেখা যাচ্ছে যে ব্রাজিলের খেলোয়াড়রা জিততেছে না, এটা নিয়ে ব্রাজিলের খেলোয়াড়দের তেমন কোনো হেলদোল নাই, না জিততেছি। ফলে ব্রাজিলের ফুটবল কর্মকর্তাদের আসলে এই আঞ্চলত্বের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত আঞ্চলত্বে আগামী 3 দিনের পরে বা 4 দিনের পরে, আগামী 26 তারিখ আর কি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের। এখন কথা হচ্ছে যে সেই যে সবচেয়ে গুরুতর প্রশ্ন যে ডন আঞ্চেলত্তিও কি পারবে এখান থেকে তুলে আনতে? দেখেন, এই জায়গাটা আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে ব্রাজিলেরও যেমন বিশ্বকাপ জিততে কোচ লাগে না, আঞ্চেলত্তিরও কিছু জিততে টিম লাগে না। আঞ্চেলত্তির যে স্ট্যান্ডার্ডের কোচ, বাকি সব সে কি করছে ওগুলো ভুলে যান, জাস্ট 5টা ইউসিএল জিতছে। এই পৃথিবীতে আর কেউ 3টার বেশি ওই ইউসিএল জেতে নাই, সেখানে এই কোচটা 5টা ইউসিএল জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। ফলে সে মালাগারে নিয়ে ফাইট দিলেও আমার ধারণা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে ফেলতে পারে। স্টিল ব্রাজিলের এখন যে অবস্থা, এটা আঞ্চেলত্তির জন্য খুব কঠিন একটা সিচুয়েশন। সেটা তাকে কি চ্যালেঞ্জ ফেস করতে হবে সেই জিনিসটা আমি একটু বলি। আঞ্চেলত্তির জন্য প্রথম যে চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এটা তার জন্য একটা নতুন গ্রহ, নতুন একটা দুনিয়া। সে ন্যাশনাল টিমের সঙ্গে অভ্যস্ত না,
ন্যাশনাল টিমের সঙ্গে অভ্যস্ত না। আর ন্যাশনাল টিম আর ক্লাব কোচিং এত আকাশ আর পাতাল পার্থক্য, সাকসেসের ফর্মুলাও এত আকাশ আর পাতাল ভিন্ন, যে এখানে আসলে মানায় নেওয়া যে কোনো মানে লিজেন্ডারি ক্লাব কোচের জন্য খুব কঠিন ব্যাপার। আনচেলত্তি তো দীর্ঘকাল ধরে ক্লাবে নানা রকম সাফল্য পেয়ে আসতেছেন। এটা ফলে একটা বাজে ঘটনা ঘটছে যে উনি আসলে নিজেকে ক্লাবের সঙ্গে মানায় নিয়েছেন। ক্লাবের যে কালচার, একটা ক্লাব কোচের একটা বড় সুবিধা কি, সে আসলে পুরো সিজন ধরে একটা প্ল্যানিং করতে পারে। সে এই যে লম্বা সিজন, এই লম্বা সিজনের জন্য 7-8 রকম প্ল্যান করে। প্ল্যান এ থেকে শুরু করে একদম প্ল্যান জে কে এই পর্যন্ত প্ল্যান করতে পারে। সেই প্ল্যান করার মতো রিসোর্স থাকে তার হাতে। কেন? সে তো 25 জন খেলোয়াড় নিয়ে খেলে না। তার আসলে সাপ্লাই লাইনে 40-45 জনের একটা বিরাট গ্রুপ থাকে, এবং এই গ্রুপটা সব সময় তার কাছে থাকে। এটা এমন না যে সে মাসে একবার পায়, এটা সে প্রতিদিন সকালে উঠে পায়। ফলে একজন ক্লাব কোচ সে যদি ওই যে যেটা বললাম মালাগারও কোচ হয়, সে নানা রকম বিকল্প ভাবতে পারে, তার নানা রকম প্ল্যান বি প্ল্যান সি থাকে। এছাড়া ম্যাচ চলা অবস্থায় সে নানা রকম কৌশলগত পরিবর্তন করতে পারে, কৌশলগত ভাবে প্রতিপক্ষরে হারায় দেওয়ার চেষ্টা করে। এই জন্য ক্লাব কোচদের মূল স্ট্রেংথের জায়গা হচ্ছে ট্যাকটিক্যাল স্ট্রেংথ। তারা ট্যাকটিক্স দিয়ে প্রতিপক্ষরে হারাতে চায়, এবং এটাই হচ্ছে জাতীয় দলের জন্য খুব ঘাতক ব্যাপার। আপনি জাতীয় দলের কোচ হলে কখনো শুধু ট্যাকটিক্স দিয়ে, এবং ট্যাকটিক্স যদি আপনার মূল অস্ত্র হয়, তাহলে আপনি প্রতিপক্ষরে শেষ করতে পারবেন না, তাহলে আপনি বড় ট্রফি জিততে পারবেন না। কারণ এই যে ট্যাকটিক্যাল চেঞ্জ, এই যে ট্যাকটিক্যাল ইভ্যালুয়েশন এবং প্রতি মুহূর্তে টিমকে চেঞ্জ করতে থাকা, কখনো হাই প্রেসিং খেলা, কখনো আবার একটু নিচে নেমে এসে বাস পার্কিং করা, এই যে একই ম্যাচের মধ্যে নানা রকম ম্যাচ বাই ম্যাচ চেঞ্জ করাটা, এতটা আপনি জাতীয় দল নিয়ে করতে পারবেন না। এত রকম অ্যাডাপ্টেবিলিটি করা ওদের টাইম নাই। কারণ ওরা এক একজন এক এক ক্লাবে খেলে আসছে, খেলে আসার পরে আপনি তাদেরকে পাচ্ছেন নির্দিষ্ট একটা টুর্নামেন্টে কয়েকদিন মাত্র আগে। বিশ্বকাপের ক্ষেত্রে আপনি মাসখানেক আগে পাচ্ছেন, বাকি বেশিরভাগ সময় তাদের পাচ্ছেন ম্যাচের 2-3 দিন আগে। ফলে এদেরকে আপনি এইরকম একটা নির্দিষ্ট সিঙ্ক্রোনাইজড করতে পারবেন না। ফলে আপনি যদি আনচেলত্তি হন এবং আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের অভ্যাসের ফলে আপনি যদি প্র্যাকটিসেই মূল ফোকাস রাখেন এবং ওটাই যদি আপনি মূল অস্ত্র করতে যান, তাহলে এটা হবে আনচেলত্তির জন্য একটা বড় বিপদ। দেখেন, পৃথিবীর ইতিহাসে মার্সেলো লিপ্পি আর দেল বস্ক ছাড়া আপনি ওই জাতীয় দল এবং ক্লাব দুই জায়গাতেই সফল হয়েছে এরকম কোচ পাবেন না। মার্সেলো বিয়েলসার মতো কোচ জাতীয় দলে সফল হয় নাই। এছাড়া বড় বড় নাম আছে যারা জাতীয় দলে সফল হয় নাই। কারণ কি? তারা ওই ট্যাকটিক্সের উপরে ভরসা করতে গেছে। জাতীয় দলে লাগে আসলে টিম মোটিভেশন অনেক বেশি, এবং অনেক বেশি আসলে খুব দ্রুত ডিসিশন মেক করে দ্রুত রেজাল্ট বের করে আনার ক্ষমতা। সেই জিনিসটা বিশ্বাস করি যে আনচেলত্তির মধ্যে আছে। আনচেলত্তি যেটা বললাম, যে কোনো দল নিয়েই ওটা করার যোগ্যতা রাখেন, কিন্তু এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যে এই দীর্ঘকালের ক্লাবের অভ্যাস বদলায় ফেলা, একদম খোল নলচে বদলায় ফেলতে হবে। যেরকম রোজ সকালে উঠে টিম পেতেন, ওটা করলে হবে না। এখন তাকে আসলে খেলাটা মূলত মাথার মধ্যে খেলতে হবে, ভার্চুয়ালি খেলতে হবে, কম্পিউটারে খেলতে হবে, প্রতিদিন বসে কম্পিউটারে প্ল্যান করতে হবে। ওটা বড় জোর উনি ওভার ফোন খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করতে পারবেন, রোজ তো তাদের হাতের কাছে পাবেন না। আনচেলত্তির দ্বিতীয় যে চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে তারকাবিহীন দল নিয়ে দ্রুত জেতার চ্যালেঞ্জ। আনচেলত্তি তার ক্যারিয়ার জুড়ে অনেক বড় কোচ, যেটা বললাম, বারবার বলতেছি একই কথা, যে 5টা ইউসিএল জিতে আসা, এ নিয়ে আর কোনো কথাই চলতে পারে না। আনচেলত্তির যোগ্যতা নিয়ে কোনো কথাই চলতে পারে না। স্টিল আনচেলত্তি কখনো খুব বেশি লো প্রোফাইল টিম নিয়ে কাজ করেন নাই। মানে তার সব সময় ভরসা করার মতো বেশ যোগ্য খেলোয়াড় থাকছে। অনেক সময় আপনার মনে হবে যে লাস্ট যে ইউসিএলটা জিতছে ওই সময় বোধহয় খুব বড় কোনো তারকা তার দলে ছিল না। তারকা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে যোগ্য লোক সবসময় তার হাতে ছিল। সেই জিনিসটা কিন্তু বর্তমান ব্রাজিল দলে বেশ অভাব। মানে প্রত্যেকটা পজিশনে খুব যোগ্য লোক, এটা খুঁজে পাওয়া আনচেলত্তির জন্য দ্রুত এই বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে, এবং সেই দলকে নিয়ে তার দ্রুত রেজাল্ট দিতে হবে। কারণ ব্রাজিলে যেটা শুরু থেকে বলতেছি বারবার, ব্রাজিল এমন একটা দল বেশি দিন ট্রফি ছাড়া থাকতে পারে না, বেশি দিন বিশ্বকাপ ছাড়াই থাকতে পারে না তারা। ফলে তাদের উপর এখন ভয়াবহ পেশার বলেই তো আনচেলত্তি এই চেয়ারটায় বসছেন। আনচেলত্তি এখন সম্ভবত এই যে 26 তারিখ থেকে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত চেয়ারে বসে থাকবেন আর কি। এই দিনের পর থেকে তার চেয়ে উত্তপ্ত চেয়ারে এই পৃথিবীতে আর কেউ নাই। ফলে তার এইটা দ্বিতীয় চ্যালেঞ্জ হবে যে রিসোর্স কম, অথচ দ্রুত বড় আউটপুট দিতে হবে, এই ভয়াবহ পেশার অ্যাবজর্ব করা। এইটা উনি কতটা কোপ করতে পারেন সেটাও একটা বড় চ্যালেঞ্জ হবে। 3 নম্বর চ্যালেঞ্জ হবে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। এই জেনারেশন না, ব্রাজিলিয়ান, আরো ভালো করে বললে লাতিন খেলোয়াড়রা সবসময় খুব ইগোসেন্ট্রিক, প্রচন্ড ইগোসেন্ট্রিক।
এদের কিছুটা সামলায় আনচেলত্তি জানেন, উনি জেনারেশন পরে জেনারেশন ব্রাজিলিয়ান ইগোসেন্ট্রিক খেলোয়াড় সামলাইছেন। ইভেন রিয়াল মাদ্রিদের যে দলটা ছেড়ে আসলেন এই দলেও তো দুইটা ব্রাজিলিয়ান তারকা ছিল, যার মধ্যে ভিনির মতো ভয়াবহ ইগোসেন্ট্রিক খেলোয়াড় ছিল। ফলে ইগোসেন্ট্রিক খেলোয়াড়দের সামলাইতে আনচেলত্তি পারে, আগে থেকেই পারে। শুধু ব্রাজিলিয়ান না, সে পৃথিবীর নানা মাথার ইগোসেন্ট্রিক খেলোয়াড়দের সামলায় অভ্যস্ত। স্টিল ব্রাজিলিয়ান বা লাতিন খেলোয়াড়দের ইগো যখন ওরা ন্যাশনাল টিমের ক্যাম্পে এক হয় তখন এটা একটু মারাত্মক হয়ে যায়। ওইটা মানে ডন আনচেলত্তির যে ব্যাপারটা, ওই ব্যাপারটা ব্রাজিলের ক্যাম্পে দেখানো কতটা সোজা হবে এই জিনিসটা নিয়ে আমি একটু সন্দিহান। এখানে আমার খুব সামান্য একটু সন্দেহ আছে। মানে ডন আনচেলত্তি সারা জীবন, ডন নামটা হয়েছে কেন? ডন নামটা হয়েছে হচ্ছে সে কাউরে পরোয়া করে না, সে পাপা পেরেজে পর্যন্ত পরোয়া করে না। সেই লোক ব্রাজিলের ক্যাম্পে যখন যাবে, ব্রাজিলের খেলোয়াড়দের উপরে ওই ডমিনেশনটা সে রাখতে পারবে কিনা? আমার বিশ্বাস পারবে। কারণ ডন আনচেলত্তির চেয়ে বড় ইগো এদের নাই, ডন আনচেলত্তির চেয়ে বড় অহং নিয়ে এরা জন্মায় নাই। ফলে তার ওই কন্ট্রোলটা থাকবে। স্টিল আমার একটু ডাউট আছে যে সারা জীবন ক্লাবে মালিকরা তাকে যে পরিমাণে স্বাধীনতা দিছে, মালিকরা বলছে যে ইউ আর ডন, দিস ইজ ইউর টিম, তুমি যা খুশি তাই করো, সে সবসময় যা খুশি তাই করছে। সেই জিনিসটা ব্রাজিলে করা কিন্তু একটু কঠিন হবে। এবং সবসময় এটা আবারও বলি, ক্লাবে করা খুব সহজ, সেই সুবিধাটা জাতীয় দলে পাবেন না। ফলে এই পরিস্থিতির সঙ্গে মানায় নেওয়াটাও তার জন্য ছোট হলেও চ্যালেঞ্জ হবে। এইটা আরেকটা চ্যালেঞ্জ হিসাবে আমি দেখি। 4 নম্বর চ্যালেঞ্জ যেটা আনচেলত্তির সঙ্গে, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের বাস্তবতা। এই যে তৃতীয় বিশ্বের বাস্তবতা, এইটা অন্তত আনচেলত্তি এর আগে দেখেন নাই, এটা আমি দলিলে লিখে দিতে পারি। এটা আগামী 26 তারিখে উনি প্রথম পা দিবেন যখন ব্রাজিলে, সেই দিন আসলে প্রথম বুঝতে পারবেন তৃতীয় বিশ্ব কারে বলে। এই তৃতীয় বিশ্ব, ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ, স্টিল ওটা থার্ড ওয়ার্ল্ড, স্টিল ওটা থার্ড ওয়ার্ল্ড। লোকে বলুক বা না বলুক, করাপশন বলেন, কর্মকর্তাদের অ্যাটিটিউড বলেন, আর জাতীয় বাস্তবতা, সবকিছু, রাজনীতিবিদদের হস্তক্ষেপ সর্বোচ্চ পর্যায়ে, এই সবকিছু মিলায় এটা একটা থার্ড ওয়ার্ল্ডের দেশ। মানে আপনি বাংলাদেশে যা যা ঘটতে দেখেন এই আমাদের পলিটিক্স এবং স্পোর্টসে, সবকিছু ব্রাজিলেও ঘটে, আর্জেন্টিনাতেও ঘটে। স্টিল ওখানকার কোচরা জানে যে এইগুলো কেমনে সামলাইতে হয়। মানে ওইগুলারে পাশ কাটায় পোষ কাটায় নিজের ব্যাপারটা বাস্তব করে ফেলা। এইখানে বাইরের কারোর এসে, এবং একটু মানে ব্যক্তিত্ব সম্পন্ন কারো এসে মানায় না খুব কঠিন। ব্রাজিলে এই চিত্রটা অন্য অনেক তৃতীয় বিশ্বের দেশের চেয়ে একটু বেশি, কারণ ওদের দেশটা পলিটিক্যালি এবং ফিনান্সিয়ালি আরো বেশি করাপ্টেড। ব্রাজিলকে এই ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন বলে হচ্ছে লাতিন আমেরিকার ইন্ডিয়া। মানে একদিকে যেরকম প্রচন্ড দারিদ্র আছে ইন্ডিয়ার মতো, আরেকদিকে প্রচন্ড দুর্নীতি আছে, আবার ইকোনমিক্যালিও বেশ বড় পাওয়ার হয়ে উঠছে। এইগুলা মিলায় ওদের ওইখানে প্রত্যেকটা সেক্টরে পলিটিক্সের এবং ফেডারেশনের কর্মকর্তাদের মারাত্মক হস্তক্ষেপ আছে। মানে ওদের একজন কোচ আনচেলত্তি সারা জীবন যেটা দেখে আসছেন, এভরিথিং ইন প্লেসড। মানে উনি মুখ থেকে উচ্চারণ করার আগে ওনার কখনো এটা বলতে হয় না যে ভাই এটা নিয়ে আপনারা কথা বলবেন না, ভাই এই ট্রেনিংটা এই সময় হবে, এই সময় কোনো অনুষ্ঠানের আয়োজন রাখবেন না। এগুলো আনচেলত্তিকে বলতে হয় না, কারণ আনচেলত্তি কি চান ওইটা ওই ম্যানেজমেন্ট আনচেলত্তির চেয়েও ভালো জানতো এতকাল। কিন্তু এখানে আনচেলত্তি জীবনে প্রথমবারের মতো এই অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হবেন, যেখানে তাকে বোর্ড প্রেসিডেন্ট, ওদের তো কনফেডারেশনস প্রেসিডেন্ট সরাসরি ফোন করে খেলোয়াড় সম্পর্কে মতামত দেবে। হয়তো একাদশ নির্বাচনে বা টিম নির্বাচনে প্রভাব রাখার মতো কথাবার্তা বলার সাহস দেখাবে না, শুরুতে অন্তত দেখাবে না, যতক্ষণ রেজাল্ট খারাপ না হচ্ছে। কিন্তু মতামত দেবে যে অমুক হইলে ভালো হয়, তমুক হইলে ভালো হয়, অমুকরে অবসর থেকে ফিরে আনেন, তমুকরে অবসর থেকে ফিরে আনেন, তমুকরে বাদ দেন, এই জাতীয় আলোচনা চলবে। এটা আনচেলত্তি কতটা হজম করতে পারবেন? ইভেন পলিটিশিয়ানরা, মানে দেখা যাবে যে খোদ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই লেভেলের লোকজন আনচেলত্তির সঙ্গে কথা বলতেছে ফুটবল নিয়ে, যেটা আনচেলত্তি আমার ধারণা পাপা পেরেজরেও কোনোদিন পারমিট করেন নাই। যে পেরেজ এত বোঝে, দলবদলের ব্যাপারটা তো তার হাতে থাকে। স্টিল পেরেজ কখনো টিমের ট্যাকটিক্স নিয়ে বা টিমে কে থাকবে না থাকবে এটা নিয়ে কথা বলার সাহস আনচেলত্তির সঙ্গে পাওয়ার কথা না। কিন্তু ব্রাজিলে দেখা যাবে যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ফোন দিয়ে কথা বলা শুরু করছে যে টিমটা এই হইলে বোধহয় ভালো হয়। এটা কতটা হজম করা তার পক্ষে সহজ হবে এটা নিয়ে আমি খুব সন্দিহান। দেখেন ব্রাজিলে কিন্তু এই ঘটনা আমরা দেখছি, যখন রোমারিওরে স্কলারি টিমে নিলেন না, তখন কিন্তু খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট স্কলারিরে ফোন দিয়ে রাগারাগি করছেন যে আপনি এটা কি করতেছেন, দেশ আন্দোলন হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে। মানে ওইসব দেশ তো আমাদের মতো পপুলিস্ট, মানুষ রাস্তায় নামছে, মানুষ রোমারিও বলে চিৎকার করতেছে। স্টিল আমি বিশ্বাস করি রোমারিওরে না নেওয়াটা অন্যায় ছিল, অন্যায় ছিল। সেটা নিয়ে আরেকদিন গল্প বলবো, সেই রোমারিওরে না নেওয়া নিয়ে যে কি কি হয়েছে সেটা এক ভয়ানক গল্প। এবং সেটা আমি বিশ্বাস করি যে রোমারিও ডিজার্ভ করে ওই দলের থাকাটা।
এই বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না তো। স্কলারির কথাই ছিল শেষ কথা, তাই তো হওয়া উচিত, কোচের কথা শেষ কথা। স্কলারিকে কিন্তু সেই জন্য বহু পরিস্থিতি সামলাইতে হয়েছে। খোদ ওই যে বললাম রাষ্ট্রপতি, ব্রাজিলের রাষ্ট্রপতি ফোন করে তারা রাগারাগি করছে এবং থ্রেট দিছে যে তুমি রোমারিওরে নিলা না, বিশ্বকাপ না জিতে দেশে ফেরত, তোমার খবর আছে। আসলে খবর ছিল, হয়তো স্কলারিকে বাকিটা জীবন জেলে কাটাতে হতো যদি 2002 বিশ্বকাপ সে জিতে নিয়ে না যেত। 2002 বিশ্বকাপের ওই ট্রফিটা নিয়ে এসে রিওতে পা রাখছিল বলেই তার বাকিটা জীবন জেলে কাটাইতে হয় নাই। আনচেলত্তিকে এই হার্ডশিপ হয়তো ফেস করতে হবে না যে অমুকরে নাও তমুকরে নাও, এই সাহস পাবে না কেউ। স্টিল এই যে কথা বলা, এই যে তার ব্যাপারে ইন্টারফেয়ার করা, যেটা সে কোনোদিন দেখে নাই, শোনেও নাই কোনোদিন। কার্লো আনচেলত্তি কোনোদিন শোনেও নাই যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ফুটবল এইভাবে চলে। তো ফলে সে তো একটু ধাক্কা খাবে এবং এটা তার জন্য খুব বড় প্রতিবন্ধকতা হইতে পারে। এই জায়গায় আমার আরেকটা ভয় আছে, সে খানিক দিন পরে যখন ধরেন ইমিডিয়েট যে সামনে তো 2026 বিশ্বকাপ, সময় বেশি পাচ্ছে না, 2026 বিশ্বকাপে যদি খুব ভালো রেজাল্ট না আসে, তখন এই ফেডারেশনের লোকজন, পলিটিক্যাল লোকজন তার সঙ্গে মিসবিহেভও শুরু করবে। মানে নানা রকম কথা শোনাবে, আপনি এটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো। সেক্ষেত্রে দেখা যাবে আনচেলত্তি বিরক্ত, এইগুলা অপদার্থ লোকের সঙ্গে কথা শোনাচ্ছে, চাকরি না করাই ভালো বলে চলে আসতে পারে। লাস্ট বাট নট লিস্ট, এই পয়েন্টটাও আমার কাছে মনে হয়েছে আনচেলত্তির জন্য খুব চ্যালেঞ্জিং হবে, সেটা হচ্ছে ব্রাজিলের এই জেনারেশন। ব্রাজিলের এই জেনারেশনটা এটা আমি বলি না, এটা রোনালদিনহো যারা ব্রাজিলের লিজেন্ড সবাই বলেন, ব্রাজিলের এই জেনারেশনটা ভেরি আনলাইক ব্রাজিল। আমরা অন্তত কোনোদিন শুনি নাই ব্রাজিলে এরকম প্যাশনলেস একটা জেনারেশন ফুটবলে আসছে। ব্রাজিলের এই জেনারেশনটা তো যোগ্যতার অভাব নাই রে ভাই, যোগ্যতার একদমই অভাব নাই। হয়তো সব পয়েন্টে যেটা বললাম যে প্রত্যেকটা পজিশনে হয়তো বেস্ট খেলোয়াড় এই মুহূর্তে তাদের হাতে নাই, স্টিল যে টিমটা আছে এই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার জন্য মোর দ্যান এনাফ। কিন্তু এই টিমটা কিছু জিততে না পারার একটা বড় কারণ কি জানেন? এই টিমটা খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলিয়ান ফিলটা নাই। ব্রাজিলিয়ান যে প্রাইড, যে ইয়েলো জার্সি, একটা ইয়েলো জার্সির জন্য ব্রাজিলের একটা খেলোয়াড় প্রাণ দিতে পারে। সেটা রোনালদো, ফেনোমেনন রোনালদোর মতো মানুষ থেকে শুরু করে পেলে, সবাই ওটা প্রুভ করছেন যে ওরা ইয়েলো জার্সির জন্য প্রাণ দিতে পারেন। সেই জিনিসটা এই জেনারেশনের মধ্যে নাই, নাই, একদমই নাই। এখন এইরকম একটা যান্ত্রিক জেনারেশন এবং যারা অনেক বেশি টাকা, নাইট লাইফ, এই টাকা নাইট লাইফ তো ব্রাজিলকে খাইলো। এই যে 2002 থেকে এ পর্যন্ত জিততেছে না, এটার তো আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তারা জাতীয় দলের চেয়ে ওই টাকা, নাইট লাইফ এগুলারে গুরুত্বপূর্ণ করে দেখছে। ফলে যে অস্কার অমুক তমুক এই সময় যাদের মাঠে থাকার কথা ছিল তারা কেউ নাই, তারা সবাইটার কাছে ধরা খেয়ে গেছে। এবং সেই একটা বেপথু জেনারেশনকে মাঠে কতটা মোটিভেটেড রাখা এবং তাদেরকে দিয়ে বিশ্বকাপ জয়ের মতো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত করা, এটা আনচেলত্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি জানি না এটা তিনি কতটা ভালো পারবেন। এগুলো নেগেটিভ কথা বললাম, আসলে খুব প্রত্যাশার জায়গা থেকে বললাম। দেখেন, আমাকে যদি স্বাধীনতা দেন যে প্রতিবার বিশ্বকাপের আপনি ফাইনালিস্ট আপনি নির্বাচন করবেন, আমি প্রতিবার আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল করব এবং আর্জেন্টিনা জিতাই দেবো, যেহেতু আমি আর্জেন্টিনার ডাইহার্ড সাপোর্টার। কিন্তু ব্রাজিল ফাইনালের আগে বাদ যাক, এই দৃশ্য আমি দেখতে চাই না। আমি প্রথমে আর্জেন্টিনার সাপোর্টার ফুটবলে, এরপর লাতিন সাপোর্টার। ফলে আমার কাছে ব্রাজিল হচ্ছে শুধু সেকেন্ড চয়েস না, আমি জানি ব্রাজিল কি। আমি যতই আর্জেন্টিনার সমর্থন করি, আমি জানি ব্রাজিল কি, ব্রাজিলের উচ্চতাটা সম্পর্কে আমার ধারণা আছে। ফলে ব্রাজিল কি কি চ্যালেঞ্জ ফেস করবে আনচেলত্তির আমলে, এই কথাগুলো বলা মূলত আশঙ্কার জায়গা থেকে, যে যদি না হয়, যদি আনচেলত্তিও না পারে, তাহলে তো এটা ফুটবলের জন্যই। আমি আগে একটা কন্টেন্টে বলছিলাম যে ব্রাজিলের ফুটবল যদি সদ্য কিছু না যেতে, এটা পৃথিবীব্যাপী ফুটবলের জন্য একটা দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় ব্যাপার হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে, যে ফুটবলারের সোর্স কমে যাবে পৃথিবী জুড়ে। 10 বছর আগেও পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল রপ্তানিকারক দেশ ছিল ব্রাজিল। সেই ব্রাজিলকে টপকা ওই জায়গাটা অনেকদিন ধরে আর্জেন্টিনা নিয়ে নিচ্ছে এবং ব্রাজিল সেই র্যাঙ্কিং এ বোধহয় এখন 3-এ নেমে আসছে। ব্রাজিল থেকে এখন খেলোয়াড় বেরোনোর পরিমাণ এত কমে গেছে, আর দুটো বিশ্বকাপ যদি ব্রাজিলের এই ব্যর্থতা ধরে রাখে ব্রাজিল, তাহলে এটা আরো নিচে নেমে যাবে। কারণ তরুণরা উৎসাহ পাবে না, তারা নাগরিকত্ব বদলায় ফেলতে থাকবে, বিভিন্ন দেশে চলে যাবে, তারা ব্রাজিলিয়ান হিসেবে পরিচয়ই দিতে চাইবে না। এসব ক্রাইসিসতে তো ইন্টারন্যাশনাল ফুটবলই পড়বে। এটা ব্রাজিলের একা সমস্যা না, আমাদের সবার সমস্যা, পুরো পৃথিবীর সমস্যা। তবে এত কিছুর মধ্যে বড় বড় আশার ব্যাপারও আছে। প্রথমত তো ওই যেটা বললাম যে আনচেলত্তির বিশ্বকাপ জিততে টিম লাগবে না, টিম লাগবে না, কিচ্ছু লাগবে না। শত প্রতিকূলতার মধ্যেও তিনি বিশ্বকাপের মতো একটা ট্রফি, ফ্যাক্ট হচ্ছে বিশ্বকাপের যে কম্পিটিশন লেভেল, ফুটবল লেভেল, এটা তো ইউসিএল বা লা লিগার চেয়েও অনেক কম।
ফলে এরকম একটা টুর্নামেন্ট জিততে তার আসলে টিমও লাগে না, কিছুই লাগে না। আমি বিশ্বাস করি যে এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম এটা খুব দ্রুত আনচেলত্তি ওভারকাম করে ফেলবেন। এরপরে আনচেলত্তির জন্য একটা বড় ব্যাপার হতে পারে, উনি সম্ভবত নেইমারকে দলে ডাকতে যাচ্ছেন। নেইমার দেখেন, নেইমার হচ্ছে ব্রাজিলের মানে লাতিন দলগুলোর প্রত্যেক জেনারেশনে একটা কি ফিগার লাগে। নেইমার এই জেনারেশনে একটা ধাক্কা দিচ্ছে কেমন করে, সে ইনজুরি এবং দুর্ভাগ্যের কাছে বারবার যে মাঠ থেকে ছিটকে যায়, এইটা করতে গিয়ে ব্রাজিল দল খুব সাফার করছে। আজকে যদি নেইমার মাঠে থাকতো তাহলে এই রদ্রি ভিনিরা এই অবস্থায় পরিণত হয় না। তারা এই যে বিচ্ছিন্ন গ্রহের মতো আচরণ করে, এই প্যাশনলেস আচরণ করে, এটা করতে পারতো না। নেইমারের মতো প্যাশন তো আমি খুব একটা দেখি নাই। একদিকে বলতেছি যে এই জেনারেশনে প্যাশন কম, আবার নেইমার তো এই জেনারেশনেই ছেলে। অত বড় প্যাশনওয়ালা ছেলে একটা ম্যাচ মিস করলে যে কান্নাকাটি করে, যেভাবে ওর মাঠ ছাড়তে কষ্ট পায়, ফলে ও যদি দলে সুস্থ হয়ে থাকতে পারে, ও কি পারফর্ম করলো সেটা ম্যাটার করে না। নেইমার এখন তার ক্যারিয়ার সেটা পারফর্ম করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আঞ্চলিকটির জন্য বিরাট একটা অ্যাসেট হইতে পারে নেইমারের উপস্থিতি। নেইমার যদি প্রতি ম্যাচে 10-15 মিনিট করেও খেলে এবং যদি ড্রেসিং রুমে থাকে, লকার রুমে তার উপস্থিতিটা যেটা করবে, এই যে বাচ্চা ছেলেগুলো আছে যারা একটু বকে যাওয়া টাইপের আচরণ করতেছে, এই ছেলেগুলো নেইমারকে দেখবে চোখের সামনে, তাদের আইডল। এই জেনারেশনের কাছে তো নেইমার আইডল। ফলে নেইমারের মতো একটা ক্যারেক্টার ড্রেসিং রুমে থাকবে, সে তার ওই বন্ধুত্বপূর্ণ, প্রেমপূর্ণ, ভালোবাসাপূর্ণ কথাবার্তা ওদের সঙ্গে বলবে, মজা করবে, রসিকতা করবে এবং ইয়েলো জার্সির মহত্বটা বুঝাবে এবং ইয়েলো জার্সির প্রতি প্যাশনটা বুঝাবে। তাইলে আমার মনে হয় থিংস ক্যান হ্যাপেন। অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। সেই প্রার্থনা রইল, অ্যাটলিস্ট ফাইনালে গিয়ে তারপরে দেখা যাক না, আর্জেন্টিনা ফাইনালে গিয়ে তারপরে চ্যালেঞ্জ করবে। তার আগ পর্যন্ত ব্রাজিলের সাপোর্টার আর ডন আনচেলত্তির সঙ্গে আমরাও আছি। আমরা সবাই প্রার্থনা করি যে ব্রাজিল এই জায়গা থেকে ঘুরে দাঁড়াক, এই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় বড় কিছু অ্যাচিভ করুক, আবার ইতিহাসটা নতুন করে লেখা হোক। সবাই ভালো থাকবেন, ব্রাজিলের জন্য শুভকামনা।